আর একবার আমাদের চ্যানেল ইফোর্টা সেন্টার ফর ইংলিশ স্টাডিজে তোমাদের ওয়েলকাম বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, এই ভিডিওটা এই ক্লাসটা আবার অনেক দিন পরে নিয়ে আসছি। এখানে রেগুলার ধারাবাহিকভাবে আলোচনা হবে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের যে টপিক আছে মেন এক্সামে সেগুলোর উপর। তো আমার কিছু নিজস্ব পড়াশোনার কারণে ডিলে হচ্ছে ভিডিওগুলো, কিন্তু পরীক্ষার আগে আগে আমি প্রত্যেকটা টপিক তোমাদের ক্লাসে আমি কভার করব, ঠিক আছে? তো আজকে দেখো 9 নম্বর ক্লাস। তো আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম আমাদের যে মেম্বার সেখানে 800 কি 900টা ছিল, কিন্তু আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি 1000 আমাদের ফ্যামিলি মেম্বার এখন। তো এর জন্য তোমাদের আর একবার কংগ্রাচুলেশনস, ঠিক আছে? তোমাদের সকলকে আর একবার কংগ্রাচুলেশনস। তো দেখো, কথা না বাড়িয়ে আজকে আমরা খুব সহজ ছোট্ট একটা টেক্সট নিয়েছি, খুব সুন্দর একটা টেক্সট। তো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, এই টেক্সটটা আমি অনেক রকমভাবে করে তোমাদের দেখিয়েছি, কারণ যাতে তোমাদের কনফিডেন্স গ্রো হয়, যাতে তোমরা নিজেরাও তোমাদের ভিতরে একটা কনফিডেন্স আসে যে না, আমরা নিজেরাও পারবো। ট্রান্সলেশন খুব একটা কঠিন ব্যাপার না, অনেক রকমভাবেই করা যায়, ঠিক আছে? আমি যেটা করব সেটাই যে ঠিক, সেটাই যে আলটিমেট তা কিন্তু না, তোমরা নিজেরাও নিজেদের মতো করতে পারো। আচ্ছা দেখো, তাহলে টেক্সট একবার পড়ে নিই। এখন শ্রাবণ মাস, পশ্চিমে ঘন কালো মেঘ জমেছে, গোটা বিশ্ব নিথর নিশ্চুপ, অবশ্যই ঝড় আসছে, স্লোত পায়ে গরু হাঁটছে মাঠে, আজ আর আলোর দর্শন মিলবে না, বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই। সুন্দর একটা টেক্সট। দেখো তাহলে কিভাবে এটাকে আমরা অতি সহজ একটা টেক্সট কত সহজভাবে ট্রান্সলেট করা যায়। তো এখন শ্রাবণ মাস, তাহলে কি? তাহলে ইট ইজ নাও দি মান্থ অফ শ্রাবণ, ঠিক আছে? তাহলে এখন শ্রাবণ মাস হয়ে গেল খুব সহজভাবে, যে ইট ইজ নাও দি মান্থ অফ শ্রাবণ। এটা কি? এটা এখন হয় শ্রাবণ মাস। ওকে, চলো তাহলে এটা কিন্তু কঠিন বিষয় না। যদি তোমরা দেখতে চাও তাহলে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করা হয়েছে, ইট, তারপরে ইজটা হচ্ছে এখানে মেন ভার্ব, নাও এখন, সেটা কি? দি মান্থ অফ শ্রাবণ। ওকে, চলো, এটা বেশি এক্সপ্লেনেশনের কিছু নেই, খুব সহজ সরল একটা ট্রান্সলেশন। পশ্চিমে ঘন কালো মেঘ জমেছে, ঠিক আছে? জমে লেখা আছে কিন্তু এটা হবে জমেছে। দেখো তাহলে ইন দি ওয়েস্ট লিখতে পারো, কিংবা ইন দি ওয়েস্টার্ন স্কাই, এটাও লিখতে পারো, ইন দি ওয়েস্টার্ন স্কাই। কি? ঘন কালো, ডেন্স ডার্ক ক্লাউডস, ঘন কালো, ডেন্স ডার্ক ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড। তাহলে পশ্চিমে ঘন কালো মেঘ জমেছে, এটা কোন টেন্সে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড, এগুলো। তাহলে দেখো, ইন দি ওয়েস্ট ডেন্স ডার্ক ক্লাউডস, এটা হচ্ছে তোমার সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? যেভাবে হয় আমাদের গঠনটা আমরা ফলো করলাম। আর পশ্চিমে, এই যে পশ্চিমে মানে পশ্চিম আকাশে, তাহলে এটা তুমি ইন দি ওয়েস্ট এই ফ্রেজটা ব্যবহার করতে পারো, কিংবা ইন দি ওয়েস্টার্ন স্কাই এটাও ব্যবহার করতে পারো, কিংবা তুমি এটা লিখতে পারো যে ডেন্স ডার্ক ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড ইন দি ওয়েস্টার্ন স্কাই, এটাও তুমি লিখতে পারো, ঠিক আছে? তো দেখো এবার, গোটা বিশ্ব নিথর নিশ্চুপ, ঠিক আছে? মানে একটা যে মেঘ করলে তার আগে যে একটা নীরবতা, ঠিক আছে, যে অ্যাটমসফিয়ারটা, সেটা এখানে কিন্তু বোঝাচ্ছে। তার মানে কি? গোটা বিশ্ব মানে দি এন্টায়ার ওয়ার্ল্ড, কিংবা দি হোল ওয়ার্ল্ড কি? নিথর নিশ্চুপভাবে যেন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কথাটা তো কিন্তু এখানে নেই, কিন্তু যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব তখন আমাকে ওই ভাবটা কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে? দি এন্টায়ার ওয়ার্ল্ড স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে কিভাবে? মোশনলেস অ্যান্ড সাইলেন্ট। নিথর, মোশনলেস, কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে? নিশ্চুপ, সাইলেন্ট। তাহলে হয়ে গেল দি এন্টায়ার ওয়ার্ল্ড, এটা কি? সাবজেক্ট, এই যে গোটা বিশ্ব, এটা সাবজেক্ট, ওকে, এটা সাবজেক্ট,
স্ট্যান্ডস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, গোটা বিশ্ব নিথর নিশ্চুপ। কখন সিম্পল প্রেজেন্ট টেন্স হয়? যখন সাধারণভাবে কোনো ঘটনার বর্ণনা করা হয়, সাধারণ কোনো ঘটনার, ঠিক আছে। তো তাহলে সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স আমি লিখব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। কখন হয়? যখন এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হবে এবং এক বচন হবে। বোঝা গেল? থার্ড পারসন কোনগুলো? আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি যতগুলো আছে সব থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার হতে হবে, দি এন্টায়ার ওয়ার্ল্ড সিঙ্গুলার নাম্বার, ওই জন্য স্ট্যান্ডের পর একটা এস যোগ হয়েছে। কিভাবে দাঁড়িয়ে আছে? মোশনলেস অ্যান্ড সাইলেন্ট, ঠিক আছে। চলো তাহলে, অবশ্যই ঝড় আসছে, অবশ্যই ঝড় আসছে মানে একটা নিকটবর্তী ফিউচার। এটা কি ফিউচার? নিকটবর্তী ফিউচার। যখন আমরা নিকটবর্তী ফিউচার টেন্স ইউজ করি তখন কন্টিনিউয়াসের যে ফর্ম, সেই ফর্মে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তো দেখো কিভাবে লেখা যায় এটা। অবশ্যই ঝড় আসছে একভাবে লেখা যায়, এ স্টর্ম ইজ মোস্ট সার্টেনলি অন ইটস ওয়ে। স্টর্ম ইজ মোস্ট সার্টেনলি, স্টর্ম এখানে ঝড়, ঠিক আছে। ইজ হয়, মোস্ট সার্টেনলি মানে অবশ্যই, সে কোথায় আছে? অন ইটস ওয়ে মানে ঝড়টা আসছে, ঠিক আছে। স্টর্ম ইজ মোস্ট সার্টেনলি অন ইটস ওয়ে মানে ঝড় অবশ্যই আসছে, তার রাস্তাতেই রয়েছে। মানে এটা একটু রেটোরিক্যাল ওয়েতে লেখা হলো। এটা কিভাবে লেখা হলো? একটু রেটোরিক্যাল। মানে তুমি যদি ইংলিশের ওয়ার্ডগুলো এই মোস্ট ইজ মানে হয় এইভাবে কেটে কেটে মানে করো তাহলে কিন্তু মানেটা দাঁড়াবে না এখানে, ঠিক আছে। স্টর্ম ইজ মোস্ট সার্টেনলি মানে ঝড় একেবারে নিশ্চিত, অন ইটস ওয়ে ও রাস্তাতেই আছে মানে কি? মানে অবশ্যই ঝড় আসছে, বুঝলে? আচ্ছা, তাছাড়া কিভাবে আরো সহজ করে লেখা যায়? দেখো, নিকটবর্তী ফিউচার যখন হয় তখন কন্টিনিউয়াস টেন্সের যে গঠন সেভাবে কিন্তু লেখা যায়। যেমন এ স্টর্ম ইজ শিওরলি অ্যাপ্রোচিং মানে ঝড় আসছে, অবশ্যই ঝড় আসছে। স্টর্ম ইজ দেখো শিওরলি অ্যাপ্রোচিং, তাহলে এখানে হেল্পিং ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আমি কি করলাম? আইএনজি যোগ করলাম, ঠিক আছে। যেমন যদি কোনো প্ল্যান থাকে যে কোনো একটা জায়গায় আমরা যাব, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে উই আর গোয়িং টু কলকাতা, উই আর গোয়িং টু কলকাতা, ঠিক আছে। মানে আমরা কলকাতা যাচ্ছি, উই আর গোয়িং টু কলকাতা টু ভিজিট বুক ফেয়ার, ঠিক আছে, টু ভিজিট বুক ফেয়ার। তার মানে কি? দেখো, আমরা কলকাতা যাচ্ছি, এই যে আমরা কলকাতা যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা কলকাতা যাচ্ছি মানে কি? আমরা কলকাতা যাব। হ্যাঁ, উই আর গোয়িং টু কলকাতা, লেখো টুমোরো, ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? কলকাতা যাচ্ছি আগামীকাল টু ভিজিট বুক ফেয়ার। তাহলে এটা কিন্তু ফিউচার টেন্স, আগামীকাল যাব, কিন্তু আমি কিসে লিখতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কারণ কি? কারণ এটা হচ্ছে খুব নিকটবর্তী ফিউচার। তো যখন আমরা নিকটবর্তী ফিউচার বোঝাই তখন কন্টিনিউয়াস ফর্মেও লেখা যায়। আরও ফর্ম আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তোমরা দেখে নিলে, ওকে। তাহলে তোমরা এখানে দুরকম ভাবে করতে পারো, আরো অনেক রকম ভাবে করা যায়, তোমরা নিজেরাও সেটা করতে পারো। মানে এখান থেকে তোমরা দেখো, যখন তোমরা ট্রান্সলেশন করবে তখন খুব রিল্যাক্স মোডে করবে। যদি মনে করো যে না, যদি ঘাবড়ে যাও তাহলে কি হবে? তোমরা না ওয়ার্ড, তোমাদের ব্রেন থেকে কোনো ওয়ার্ড বার হবে না, ঠিক আছে, ওইখানে ব্রেন কোনো কাজ করবে না। এবার তুমি যদি রিল্যাক্স মোডে থাকো তাহলে দেখবে যে আমাদের যে বাংলা ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডের তুমি অনেক যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে সেই ইংলিশ ওয়ার্ডের কিন্তু অনেক বাংলা ওয়ার্ড তোমরা পেয়ে যাবে। এবার দেখো, এরকমভাবেও তোমরা করতে পারো। দেখা গেল যে পরীক্ষার হলে তুমি একটা পার্টিকুলার একটা বাংলা ওয়ার্ডের মিনিং তোমার মাথায় আসছে না, তুমি বার করতে পারছো না, তখন তুমি চেষ্টা করবে ওই পার্টিকুলার ওয়ার্ডটার যে মিনিং হয় সেই মিনিংটা না নিয়ে তার কাছাকাছি একটা ওয়ার্ড নিয়ে, ইংলিশে একটা ওয়ার্ড নিয়ে সেই সেন্টেন্সটাকে কিভাবে বানানো যায়, ঠিক আছে, অল্টারনেটিভ ওয়েতে তুমি কিভাবে বানাতে পারবে।
তো তুমি যত প্র্যাকটিস করবে আর যত রিল্যাক্স ভাবে তুমি করবে আর ট্রান্সলেশনগুলো করবে, যত ক্রিয়েটিভ মাইন্ডে থাকবে, মানে যত ক্রিয়েটিভ মাইন্ডে থাকবে তত কিন্তু তোমার ট্রান্সলেশন ভালো হবে। বেশি ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। স্লথ পায়ে গরু হাঁটছে মাঠে, তাহলে এখানে কি আছে, গরু হাঁটছে মাঠে, স্লথ পায়ে, গরু হচ্ছে তোমার কি এখানে সাবজেক্ট, গরু সাবজেক্ট, আচ্ছা হাঁটছে মাঠে, তাহলে আচ্ছা এখানে হাঁটছে আছে, গরু হাঁটে মাঠে নেই, তাহলে দেখো এখানে যেটা আছে দি ক্যাটেল অর কাউস ট্রিট দি ফিল্ডস, যেটা করেছি এটা একটু ইয়ে করো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে দাও, ঠিক আছে। দি ক্যাটেল অর কাউস আর ট্রিডিং, ওকে। দেখো ক্যাটেল তুমি লিখতে পারো অথবা কাউজও লিখতে পারো, ঠিক আছে। আমি হাঁটছি এটা তেমনভাবে খেয়াল করা হয়নি, দেখো তাহলে দি ক্যাটেল অর কাউজ, ক্যাটেল মানে গবাদি পশুর পাল, আবার কাউজ লিখতে পারো, আর ট্রেডিং ইন দি ফিল্ডস উইথ দেয়ার, কিভাবে হাঁটছে, এই যে স্লথ পায়ে, এটাকে বোঝানোর জন্য উইথ দেয়ার স্লো অ্যান্ড হেভি স্টেপস, ঠিক আছে, মানে স্লথ গতিতে, স্লো ধীরে সুস্থে, হেভি স্টেপস, ঠিক আছে, এরকম ভাবে করতে পারো। অথবা করতে পারো দি কাউজ আর প্লডিং অ্যালং দি ফিল্ড অ্যান্ড দেয়ার স্টেপস, তাহলে তারা কি করছে, কাউজ কি করছে, হাঁটছে, ওকে হাঁটছে, এবং এবং এটাকে আমি কি করেছি, কম্পাউন্ড সেন্টেন্সে করেছি, কম্পাউন্ড ভাবটা বোঝানোর জন্য। দি কাউজ প্লডিং অ্যালং দি ফিল্ড, গরুরা কি করছে, মাঠে হাঁটছে, এবং আমি এই যে উইথ দেয়ার স্লো অ্যান্ড হেভি স্টেপস, এটাকে না লিখে এটাকে আমি আবার একটা কি করলাম, কম্পাউন্ড সেন্টেন্স করলাম। এভাবেও কিন্তু করা যায়। আমি কেন দেখাচ্ছি দুরকম ভাবে, তিন রকম ভাবে, কারণ দেখাচ্ছি যে আমি যেটা করছি সেটাই যে আলটিমেট ঠিক সেটা না, তুমিও নিজের মতো অন্যরকমভাবে করতে পারো। এরকম ছাড়াও আরেক রকমভাবেও করা যায়, মানে যাতে তোমাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে না, ট্রান্সলেশন অনেক রকমভাবে করা যায়, একদম খেলার ছলে, ঠিক আছে, কঠিন কোনো জিনিস না। তাহলে এটাকে দেখো আমি কম্পাউন্ড করে দিলাম, অ্যান্ড দেয়ার স্টেপস আর হেভি অ্যান্ড স্লো, এবং তাদের স্টেপটা কি স্লথ এবং ভারী, ধীরে সুস্থে তারা হাঁটছে। তাহলে এটা আমি বুঝিয়ে দিলাম যে স্লথ পায়ে গরু হাঁটছে, তাহলে গরুরা হাঁটছে এবং তাদের যে চলাটা, মুভমেন্টটা, সেটা কেমন, স্লথ অ্যান্ড হেভি। বুঝে গেল তাহলে এটা। চলো দেখো, আজ আর আলোর দর্শন মিলবে না, তাহলে আজ আর আলোর দর্শন মিলবে না, তাহলে কোথায় মিলবে না, মানে একটা জায়গা, একটা অবস্থান বোঝাচ্ছে। আমি বলেছিলাম যখন অবস্থান বোঝাই তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়েও শুরু করা যায়। তাহলে দেয়ার উইল বি নো গ্লিমস অফ লাইট টুডে, ঠিক আছে। তাহলে আজকে আর দেয়ার উইল বি নো গ্লিমস, দেয়ার উইল বি নো গ্লিমস, দেয়ার দিয়ে ইউজ করলাম এখানে হেল্পিং ভার্ব, এখানে বিটা মেন ভার্ব, নো গ্লিমস অফ লাইট টুডে, দেয়ার উইল বি নো গ্লিমস অফ লাইট টুডে, মানে এখানে আর আলোর দেখা মিলবে না। তাহলে এখানে কি করলাম, আমি প্রেজেন্ট টেন্সে লিখে দিলাম। আচ্ছা, আর একরকম ভাবে লেখা যায় কি, যে টুডে লাইট উইল নট গ্রেস, টুডে লাইট উইল নট গ্রেস, এটা একটু রেটোরিক্যাল ওয়েতে লিখছি, আস উইথ ইটস প্রেজেন্স, আজকে লাইট আর কি দেবে না, গ্রেস দেবে না, মানে আলো দেবে না, ঠিক আছে, আমাদেরকে, উইথ ইটস প্রেজেন্স, ওর অ্যাপিয়ারেন্স বা ওর আবির্ভাব দিয়ে, ঠিক আছে, প্রেজেন্স মানে কি, ওর উপস্থিত দিয়ে, আলো আর উপস্থিত হবে না, এবং আমাদেরকে ওর লাইট দিয়ে গ্রেসও দেবে না, আলো দেবে না। তাহলে টুডে লাইট উইল নট গ্রেস, হ্যাঁ, গ্রেস আস উইথ ইটস প্রেজেন্স, এটা একটু লিখলাম রেটোরিক্যাল ওয়েতে, ঠিক আছে, রেটোরিক্যাল ওয়েতে। আর একটা জিনিস দেখো, তোমরা সব সময় চেষ্টা করবে ইংলিশ শেখার জন্য, আমরা কি শিখেছি, ট্রান্সলেশন মেথডে আমরা ইংলিশ শিখেছি ছোটবেলা থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু জটিল জিনিস, আমি এখানে বলবো না, ক্লাসটা লেন্থ হয়ে যাবে। দেখো, আমি এটাই বলতে যাচ্ছি যে তোমরা চেষ্টা করো যে নিউজ পেপার রিড করা, ঠিক আছে, নিউজ পেপার রিড করা শেখো। আর এই যে ওয়ার্ডগুলো, ওয়ার্ডের পুরোপুরি লিটারারি মানে না বুঝে, মানে অবশ্যই জানো, তার সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ডের সিগনিফিকেন্স বোঝো, একটা ওয়ার্ডের সিগনিফিকেন্স, ঠিক
ঠিক আছে। একটা ওয়ার্ডের কিন্তু ডিরেক্ট মিনিং হয় না, ওয়ার্ডের সিগনিফিকেন্স হয়। একটা ওয়ার্ডের যখন তুমি সিগনিফিকেন্স বুঝবে তখন একটা ওয়ার্ডকে তুমি 10 রকমভাবে 20 রকমভাবে ব্যবহার করতে পারবে। আর যদি শুধু মানে জানো একটা বাংলা ওয়াটার, ওয়াটার মানে জল, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি একরকমভাবেই ব্যবহার করতে পারবে। স্কুল, স্কুল মানে বিদ্যালয়, তাহলে তুমি কিন্তু একরকমভাবেই ব্যবহার করতে পারবে। কিন্তু তোমাকে স্কুল এই ওয়ার্ডটার সিগনিফিকেন্স বুঝতে হবে। এই যে গ্রেস, গ্রেস ওয়ার্ডটার সিগনিফিকেন্স বুঝতে হবে, যে গ্রেস মানে কি বোঝাতে চাই, এর সেন্সটা কি বাংলাতে, সেটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে। আর এটা তোমাকে ডেভেলপ করার জন্য নিউজ পেপার তুমি রিড করতে পারো, এটা একটা বেস্ট ওয়ে। তাছাড়া কোনো ইংলিশ শর্ট স্টোরি হোক, সহজ সরল কোনো টেক্সট হোক, পড়তে পারো। ঠিক আছে, চলো। বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই, তাহলে বিকেলে বেড়াতে যাওয়ার প্রশ্নই নেই, তাহলে কোন সময় বেড়াতে যাওয়া? বিকেলে। তাহলে এটাকে আমি অ্যান আফটারনুন স্ট্রল করে দিলাম, বা অ্যান আফটারনুন আউটিং, বিকেলে বেড়ানো। হ্যাঁ, এটাকে আমি কি করে দিলাম? সাবজেক্ট করে দিলাম। ইজ আটারলি আউট অফ কোশ্চেন টুডে, হয় একেবারে আমাদের প্রশ্নের বাইরে, মানে আমাদের কোনো প্ল্যানই নেই। অ্যান আফটারনুন স্ট্রল অর অ্যান আফটারনুন আউটিং, বিকেলে বেড়ানো, ইজ আটারলি আউট অফ কোশ্চেন টুডে, পুরোপুরি আজকে আমাদের প্ল্যানের বা প্রশ্নের বাইরে। তাছাড়া কীভাবে করতে পারো? যে দেয়ার ইজ নো কোশ্চেন্স অফ গোয়িং আউট ফর আ স্ট্রল ইন দ্য আফটারনুন, এভাবেও তোমরা করতে পারো। তাহলে দেয়ার দিয়ে শুরু করলে, দেয়ার ইজ নো কোশ্চেন মানে এখানে কোনো কোশ্চেন নেই, কোনো প্রশ্ন নেই, কিসের? অফ গোয়িং আউট, বেড়াতে যাওয়ার, কি জন্য? ফর আ স্ট্রল ইন দ্য আফটারনুন। ঠিক আছে, এভাবেও করতে পারো দুরকমভাবে। চলো, ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এতদূর, ছোট্ট একটা ক্লাস। এখান থেকে যা কিছু তোমরা শিখতে পারলে প্যাটার্নগুলো, ওকে, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। আর আমার সামনে কিছু কাজ আছে নিজের পড়াশোনা রিলেটেড, এরপরে আমি এখানে ধারাবাহিকভাবে ক্লাস তোমাদেরকে দেব। থ্যাংক ইউ।